শর্মিষ্ঠা, এই যে ট্রাইব্যুনাল বিষয়ে মানুষের একটা আগ্রহ ছিল, মানুষ চাইছিল যে ট্রাইব্যুনালে গিয়ে বিচার পাবো, এবং যে রেজাল্ট পাওয়া গেল, এবং এটা অত্যন্ত আশার কথা। সত্যি সত্যি 138 জনের মধ্যে যদি 136 জন ছাড় পেয়ে যান, সেক্ষেত্রে সেটা নিঃসন্দেহে ভালো। কিন্তু ভোটে তারা এবার অংশগ্রহণ করতে পারবেন না, এবারের ভোটে তারা কিন্তু ভোট দিতে পারবেন না, এবং পরবর্তীতে যে 29 তারিখ আবার পরবর্তী নির্বাচন, সেক্ষেত্রেও কজন ছাড়পত্র পাবেন খুব বেশি ভরসা করার মতো বিষয় কিন্তু নেই। মানে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে যে উদ্দেশ্যে বাদ দেওয়া হয়েছে মানুষকে, সেই উদ্দেশ্যে যারা বাদ দিয়েছে তারা সফল। 136 জন বাদ গেছেন, 136 জনকে নেওয়া হয়েছে 138 জনের মধ্যে থেকে, সেটা 98%-এরও ওপরে। তার মানে এই নয় যে পরে 27 লক্ষের ভাগ্যে, কারণ হিসেবেদের প্রতিদিন বদলাচ্ছে। আমরা দেখেছি প্রথম থেকেই যে বিভিন্ন নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে রেখে এরা এই জিনিসগুলো করেছেন। এবার আমাদের চোখে সেই নির্দিষ্ট উদ্দেশ্যটা হচ্ছে এনআরসি। এবারে ভোটের আগে পশ্চিমবঙ্গ থেকে একটা মানে বিভিন্ন কর্নার থেকে যতটুকুই হোক একটা প্রতিবাদ উঠেছে, তো সেই প্রতিবাদের একটা প্রভাব থাকে এবং এই জিনিসটা জানাজানি হচ্ছে। বিহারের ক্ষেত্রে যেমন দুমদাম করে দেওয়া গিয়েছিল, এখানে সেটা করে দেওয়া যায়নি। এখানে প্রতিটা পদে পদে ওনাদেরও জবাবদিহি করতে হয়েছে, কেস হয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, বিভিন্ন বিচারপতিরা এর মধ্যে ইনভলভ হয়েছেন, নানা রকম স্টেপস, নতুন স্টেপস এনারা আবিষ্কার করেছেন, সেই স্টেপস এর নানা রকম গন্ডগোল হয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে হয়তো প্রথমে এটা কিছুটা মানুষের ক্ষোভ প্রশমনের জন্য হয়তো আমার মনে হচ্ছে যে 138 জনের মধ্যে থেকে 136 জনকে ছেড়ে দিয়ে মানুষের মধ্যে একটা আশা জাগানো হলো যে ট্রাইব্যুনালে তার মানে এই পার্সেন্টেজেই ছাড়া হবে, যে সমুদ্র থেকে 1 হাতা জল তুলে নিয়ে তার মধ্যে থেকে দেখানো হলো যে না, জলটা প্রায় পিওরই ছিল, তাহলে ওই 2% বাদ দিয়ে বাদ বাকিরা সবাই ক্লিয়ার হয়ে যাবেন। তাতে মানুষের ক্ষোভটা কিছুটা প্রশমিত হয়, অন্তত ভোটটা নমো নমো করে ওরা বার করে দেবে, এটাই ওদের লক্ষ্য, যে এই লোকগুলোকে যাতে ভোট দিতে না দেওয়া হয় সেটাই। এবারে কথা হচ্ছে যে মানবাধিকার হরণ হলো, যে এতগুলো মানুষের অন্যায়ভাবে তাদের ভোটাধিকারকে যে হরণ করা হলো, সেটাকে কোনোভাবেই ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এবং 29 তারিখে যে ভোটটা হবে, সেই ভোটের আগেও কোনো রকম সেখানে হয়তো এরকম সামান্য কিছু লোকজন আবার সুযোগ পাবেন ভোট দেবার। যে সঞ্চালিকা একটু আগে বললেন যে যতগুলো কেন্দ্রে ভোট হচ্ছে মানে তত সংখ্যায়ও ছাড় পায়নি আর কি লোকজন, মানে এটা একেবারেই লোক দেখানো, ছেলে ভোলানো এরকম একটা ব্যাপার। তো সুতরাং এটা আমাদের কাছে খুব একটা আশার কথা নয়, কারণ আমরা মনে করি যে ওদের আসল লক্ষ্য হচ্ছে এনআরসি। ওরা এনআরসিটা করবে, ভোটটা একটা ঠিক আছে, ভোটটা একটা স্টেপ। এবার এর পরে যে এনআরসিটা যখন করবে, এনআরসিটা করার জন্য ওরা যে তথ্য এসআইআর এর মধ্যে নিয়ে রেখেছে, সেই তথ্যটাকে বিশ্লেষণ করে সেই তথ্যের ভিত্তিতে ওরা এনআরসি করবে, এবং আসামে আমাদের যে খারাপ অভিজ্ঞতাটা রয়েছে আসাম থেকে, সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো। আর এই ট্রাইব্যুনাল তো সেই একই ব্যাপার, এনআরসি আইনেই লেখা আছে যে যাদেরকে তুমি বিদেশি বলে বা ডি ভোটার বলে গণ্য করবে তাদের জন্য ফরেনার্স ট্রাইব্যুনাল হবে। সেটা আসামের ক্ষেত্রে হয়েছে, এখানেও হয়েছে, এবং ডিটেনশন ক্যাম্পের গল্পও চলছে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য কথাবার্তা চলছে। মানে ওরা ওদের পথে একদম ঠিকঠাক যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে। আর এখানে আমার একটা কথা বলার আছে, এই যে প্রথম বাদ গেছেন যারা 58 লক্ষ, এবং তারপরে আরো 5 লক্ষ, সব মিলিয়ে 63 লক্ষ, এটা তো এএসটিটি ইয়েতে হেডে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে আমারই ব্যক্তিগতভাবে আমার পরিচিত 5 জন আছেন এই 63 লক্ষের মধ্যে। তার মধ্যে একজন আমার নিজের মাসি, তিনি 83 বছর বয়সী একজন ভদ্রমহিলা, তিনি সারা জীবন ভোট দিয়েছেন, এবারে তার নামটা ডিলিট হয়ে গিয়েছে। আমি একজনকে চিনি যে একজন সামরিক অফিসারের স্ত্রী, যিনি 2024-এও কোথায় বোধহয় একটা পঞ্চায়েত ইলেকশনে ভোট দিয়েছিলেন, কিন্তু 2025-এর লিস্টে তার নামটা ছিল না, তার নামটা ডিলিট হয়ে গেছে। যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডি করে একটি বাচ্চা ছেলে আমার পরিচিত, তার নাম ডিলিট হয়ে গেছে। বারাসাত বারাসাত কলেজে পড়ে একটি মেয়ে, তার নাম ডিলিট হয়ে গেছে ওই 58 লক্ষের গ্রাউন্ডে। এদেরকে কি গিয়েতে মানে এরা শিফটেড না কি দেখিয়েছে আমি অতটা বলতে পারবো না, কিন্তু ওই সময় এদের নামটা ডিলিট হয়ে গিয়েছে এবং এরা কিন্তু নামটা ফিরে পায়নি। এবারে কথা হচ্ছে আমার নিজের এবং আরো একজন আমার এক সহকর্মীর মা, তিনিও ওরকম ভাবে ডিলিটেড হয়ে গিয়েছেন, তারা কেউই নাম ফিরে পাননি। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে হিসেব হলো, যেমন আমরা ধর 138 এবং 136-এর হিসেবটা দেখলাম যে 98%, আর আমার দেখা লোকগুলোর মধ্যে যদি 5 জন লোক এরকম বেরিয়ে যায়, তাহলে ওই 63 লক্ষের মধ্যে কত লোক এরকম আছেন
যাদের ক্ষেত্রে এই ডিলিশনটা সঠিক হয়নি, যারা সত্যি সত্যি এই মানে ডিলিট হওয়ার যোগ্য নন, আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে যিনি মৃত তিনি তো ডিলিটেড হবেনি, যে যার নাম ডুপ্লিকেট আছে তিনি তো ডিলিটেড হবেনি, কিন্তু একজন বিএলও বাড়িতে গিয়ে কাউকে পেলো না, সঙ্গে সঙ্গে তাকে শিফটেড বলে দিল, বা কোনো ভদ্রমহিলা বিয়ে হয়েছে কোনো একটা জায়গায়, সেখানে একটা জায়গা থেকে নাম কাটানো হয়েছে, দ্বিতীয় জায়গায় তার নামটা তোলা হয়নি, এরকম বিভিন্ন কারণে বহু মানুষ কিন্তু ডিলিটেড হয়ে আছেন। আমরা এই 27 লক্ষকে নিয়ে হিসেব করছি, আমরা কিন্তু ওই মানুষগুলোকে কোনো হিসেবে পাচ্ছি না, মানে কোনো দিক দিয়ে ওনারা আলোচনাতেই আসছেন না। ফলে সমস্যাটা 27 লক্ষের নয়, সমস্যাটা আরো অনেক বেশি মানুষের হওয়ার কথা। তো এটা নিয়ে মানে একটা ভয়াবহ একটা পরিস্থিতি এবং ভয়াবহ প্রতারণা, মানুষের সঙ্গে, মানুষের বিশ্বাসের সঙ্গে, যে একটা রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের যে বিশ্বাস ছিল, ওভারঅল তো একটা বিশ্বাস আছেই, আমরা যে যাই বলি, তো সেখানে এখন আজও আমরা স্টেট ব্যাংককে বিশ্বাস করি, আমরা সরকারি চাকরিকে বিশ্বাস করি, এই জায়গার মতো তেমনি একটা সরকারি জায়গা থেকে যে স্ট্যাম্প মেরে আসছে সেই স্ট্যাম্পটাকে বিশ্বাস করি, আমরা বিচার ব্যবস্থাকে বিশ্বাস করি। সমস্যা হচ্ছে যে এই বিশ্বাসের জায়গাগুলো থেকে আঘাত আসছে, ভয়াবহ রকমের আঘাত আসছে। ফলে আজকে এই প্রথম দফার নির্বাচন কাল হবে, তারপরে 29 তারিখে দ্বিতীয় দফার নির্বাচন হবে, কিন্তু বহু মানুষ, বহু লক্ষ মানুষ কিন্তু মানে তাদের মানবাধিকার হারিয়েছেন। এবং সুদীপ্ত বাবু বললেন একটু আগে যে এত বড় অন্যায়, এত বড় মানে ভয়াবহ এরকম একটা নির্বাচনের নামে যে জিনিসটা হলো, এসআইআর বিষয়টাই তাই। এসআইআরটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে এসআইআর সম্পূর্ণভাবে অসাংবিধানিক, এসআইআর হচ্ছে বেআইনি, একটা বেআইনি প্রক্রিয়া দিয়ে তার প্রত্যেকটা স্টেপস গুলো বেআইনি, সমস্ত টুলস গুলো ভুলভাল, সেই টুলস গুলো হ্যান্ডলিং এ গোলমাল, এবং এইটা এত ভুল তো একসঙ্গে হয় না যদি না তার প্রপার পরিকল্পনা থাকে। ফলে পরিকল্পিত ভুল এবং পরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একমাত্র বিজেপিকে জেতানোর জন্য এটা করা, এবং সেই বিজেপি সরকার ক্ষমতায় আসলে বাংলায় এনআরসিটা খুব সহজে করানো হবে, এবং বাংলায় এনআরসিটা হয়ে গেলে অন্য রাজ্যে এনআরসি করতে ওদের সমস্যা হবে না। সম্ভবত এরকম একটা প্ল্যানে ওরা এগোচ্ছে।